বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাইক্রো ইকোনমিক্সের ফ্যাক্টর মার্কেট, বাংলায় আমরা যেটা বলি উপাদান বাজার, সেটার উপর 7 নাম্বার ক্লাস নিচ্ছি। আজকের আলোচনায় আমরা ওই এক্সপ্লয়টেশন মানে শোষণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা 6 নাম্বার ক্লাসে আমরা শ্রম শোষণ নিয়ে আলোচনা করেছি। 6 নাম্বার ক্লাসে আমরা যে শ্রম শোষণ নিয়ে আলোচনা করেছি সেখানে ছিল মনোপলিস্টিক এক্সপ্লয়টেশন আর মনোপলিস্টিক এক্সপ্লয়টেশন। আজকে কিন্তু এই দুইটো এক্সপ্লয়টেশন, এই শোষণটা আমরা একসাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সেকেন্ড ইয়ারের আমার ক্লাসগুলো সবগুলো যারা পেতে চাও অথবা মাস্টার্সের পেতে চাও, সেটা হচ্ছে তোমরা ইউটিউবে যেখানে ভিডিও দেখছো সেখানে একটা গোলবৃত্তের ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে। এই লগোতে ক্লিক করলে আমার চ্যানেলে প্রবেশ করতে পারবে। আর চ্যানেলে প্রবেশ করার পর দেখবে উপরে প্লেলিস্ট লেখা আছে। প্লেলিস্ট যাওয়ার পর যারা দ্বিতীয় বর্ষ তারা দ্বিতীয় বর্ষের প্লেলিস্ট, যারা মাস্টার্স তারা মাস্টার্সের প্লেলিস্ট দেখবে, ক্লাসগুলো কি করবে করে নেবে, ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবে। তোমরা ফেসবুকের লিঙ্ক থেকে সরাসরি ক্লাসগুলো দেখবে না। আর ফেসবুকের লিঙ্ক থেকে ক্লাস সম্পর্কে ধারণা পাবে যে এই ক্লাসটা আমি দিয়েছি, কিন্তু সরাসরি তোমরা কি দেখবে না, কারণ ফেসবুকের লিঙ্ক থেকে ক্লাসটা দেখলে এটা ভিডিও কোয়ালিটিটা কমে যায়। তোমরা সরাসরি ইউটিউবে গিয়ে গুগল সার্চের মাধ্যমে আকমল হোসেন মালিহা লিখলেই গুগল সার্চের মাধ্যমে প্লেলিস্ট সরাসরি ইউটিউবে গিয়ে ক্লাসগুলো দেখবে। আর দুঃখজনক, অনেকে বলে স্যার ক্লাসগুলোর ওই যে লেখাটা কিভাবে একটু বড় করা যায়। তুমি যদি মোবাইলে এইভাবে দেখো তাহলে এই এতটুকু পর্যন্ত তোমার ক্লাসটা আসবে, স্বাভাবিক লেখাটা একটু ছোট হবে। তুমি মোবাইলটা এইভাবে করে ফেলো, এইভাবে দেখবে। যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে তোমরা জানবে, তখন লেখা পুরো এই স্ক্রিনে তোমার কি হবে, বোর্ডটা চলে আসবে, লেখা যথেষ্ট কি হবে, বড় হয়ে যাবে। তো এইভাবে দেখার তোমরা চেষ্টা করবে। আর কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব উপাদান বাজারে মনোপসনি উপাদান বাজারে। আমি একটু লিখে রাখি 1 নাম্বার কি বলতে চাচ্ছি। উপাদান বাজারে মনোপসনি। উপাদান বাজারে মনোপসনি। উপাদান বাজারে মনোপসনি মানে কি? উপাদান বাজারে একজন মাত্র ক্রেতা, অর্থাৎ উপাদানের ক্রেতা যদি একজন হয় তাহলে সেটাকে বলা হয় মনোপসনি মার্কেট। কোনো কিছুর ক্রেতা একজন হলে। আমি উদাহরণ দিতে পারি, আমি এর আগে উদাহরণ দিয়েছি, আবারও উদাহরণ দিচ্ছি। মনে করো যে আমাদের বাংলাদেশে একটা চিনি কল আছে, এটা দর্শনা সুগার মিল নামে পরিচিত। এই দর্শনা সুগার মিল যেখানে আছে তার আশপাশে মনে করো আখ চাষ হয়। এই আখ চাষিরা তাদের আখটা এই দর্শনা সুগার মিলে কি করে, বিক্রয় করে। আর দর্শনা সুগার মিলের চিনি উৎপাদনের জন্য উপাদান হচ্ছে আখের রস। তাহলে এই অঞ্চলে যেহেতু সুগার মিলকে কেন্দ্র করে আখ চাষ করা হয়, তাহলে সুগার মিলটা হচ্ছে ওই চিনির উপাদান হিসাবে আখের একমাত্র ক্রেতা। এই জন্য এই সুগার মিলটা একমাত্র ক্রেতা হওয়ার কারণে এই বাজারটা হয়ে গেল মনোপসনি মার্কেট। এখন আসো দ্রব্য বাজারে। আমরা ধরে নিচ্ছি যে দ্রব্য বাজারে মনোপলি। কোন বাজারে? দ্রব্য বাজারে। দ্রব্য বাজারে মনোপলি মানে কি? যে একজন মাত্র বিক্রেতা, অর্থাৎ বিক্রেতা একজন, সেটাকে বলা হয় যে দ্রব্য বাজারে মনোপলি, মানে অপূর্ণ প্রতিযোগিতা। যদি একজন মাত্র বিক্রেতা থাকে, যেমন আমাদের বাংলাদেশে যখন মোবাইল আসে তখন কিন্তু একটা মোবাইল কোম্পানি ছিল, আর সেটা ছিল সিটিসেল। তখন কিন্তু তোমাদের ওই গ্রামীণ ছিল না, গ্রামীণ ফোন ছিল না,
বাংলা লিঙ্ক ছিল না, রবি ছিল না, টেলিটক ছিল না, এয়ারটেল ছিল না, ছিল একটা মাত্র কোম্পানি সিটিসেল। যার ফলে ওই সময় সেট সহ মোবাইলের দাম ছিল প্রায় 1,60,000 টাকা, 1,60,000 টাকা, এবং কল রেট ছিল প্রতি মিনিটে 25 টাকার মতো। সেই সময় আজ থেকে 20 বছর আগের কথা বলছি, বা প্রায় 20 বছরের মতো হবে। কল রেট ছিল কত? প্রতি মিনিটে 25 টাকা। তো সেই 20 বছর আগের 25 টাকা আজকে চিন্তা করো কত টাকার সমান হতে পারে। যাক, এইভাবে দ্রব্য বাজারে যদি একজন মাত্র বিক্রেতা থাকে, সেটা হচ্ছে মনোপলি মার্কেট। সে বাজারে অনেক দাম দিয়ে পণ্য কি করে বিক্রি করে। এখন আমরা আজকে আলোচনা করব যে উপাদান বাজারে মনোপসনি এবং দ্রব্য বাজারে যদি মনোপলি হয়, প্রশ্নে কিন্তু মনোপলি বা একচেটে না বলে অপূর্ণ প্রতিযোগিতা বলতে পারে, একই আনসার। তাহলে যে শ্রম শোষণটা হয় কি না বা হলে কিরকম হয় সেটা আমরা আলোচনা করব। আলোচনাটা করতে হবে চিত্র এঁকে। তা আসো আমরা আগে চিত্র আঁকি। আমি দেখো ভূমিয়ককে কি ধরেছি? শ্রমের পরিমাণ। লম্বককে ধরেছি ওয়েজ, অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট, মার্জিনাল ফ্যাক্টর কস্ট, এমআরপি মার্জিনাল রেভিনিউ অফ প্রোডাক্ট, ভিএমপি ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, এগুলো আমরা ধরেছি। আচ্ছা, একটু বলতে পারবে এখানে চিত্র কয়টা হবে? এখানে চিত্র কয়টা হবে একটু বলতে পারবে? একটু ভিডিওটা বন্ধ করে দাও, হিসেব করে দেখো কয়টা চিত্র হতে পারে, তারপর খুলে দেখো আমার সাথে মিলে কিনা। এখানে চিত্র হবে, দেখো আমরা জানি ডব্লিউ আর এফসি একই কথা, অর্থাৎ মজুরি এবং গড় উৎপাদন খরচ হচ্ছে একই কথা। অতএব ডব্লিউ এবং এফসির জন্য একটা চিত্র হবে, মানে একটা রেখার মাধ্যমে ডব্লিউ প্রকাশ পাবে, এফসিও প্রকাশ পাবে। আর এমএফসির জন্য আরেকটা রেখা দরকার। যদি পূর্ণ প্রতিযোগিতা হতো উপাদান বাজারে, তাহলে কিন্তু ডব্লিউ এফসি এমএফসি হতো সেম। তখন এই তিনটার জন্য একটা রেখা হলে চলতো, রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হতো। কিন্তু যেহেতু মনোপসনি বলেছি, সেহেতু ডব্লিউ এবং এফসি যে কোনো বাজারে সেম, এমএফসিটা মনোপসির কারণে ভিন্ন। এখানে দুটো চিত্র হবে। আমরা জানি দ্রব্য বাজারে যদি অপূর্ণ প্রতিযোগিতা বা মনোপলি একচেটিয়া থাকে, তাহলে এমআরপি আর ভিএমপিটা ভিন্ন হয়। তাহলে এখানে আরো দুটো রেখা হবে। তাহলে একটা রেখা, দুটো রেখা, তিনটা রেখা, চারটা রেখা হবে। তাহলে আমাকে কয়টা রেখা আঁকতে হবে? আমাকে চারটা রেখা আঁকতে হবে। চারটা রেখা আঁকলে আমার প্রশ্নের আনসার হয়ে যাবে। প্রথমে আসো যে ডব্লিউ এবং এফসি রেখা। আমরা জানি এইটা ডান দিকে কি হয়? ঊর্ধ্বগামী। ডব্লিউ ইকুয়াল টু কত? এফসি রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী। এমএফসি রেখার অবস্থানটা এফসি রেখার কোথায় হয়? উপরে হয়। মার্জিনাল ফ্যাক্টর কস্টের অবস্থানটা কার উপরে হয়? এফসি রেখার উপরে হয়। এখন যদি প্রশ্ন করো স্যার কেন হয়, আমি বলবো সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। তুমি যদি আমার ফ্যাক্টর মার্কেটের ক্লাস, মানে উপাদান বাজারের ক্লাসগুলো 1 নাম্বার ক্লাস থেকে ধারাবাহিকভাবে দেখো, তাহলে প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আর এইটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে এখান থেকে স্টার্ট হয় না, একটু ডান দিকে স্টার্ট হয়। তা আমরা লিখে ফেলি এখান থেকে, এটাও ব্যাখ্যা করেছি। এরপর আসে এমআরপি রেখা। আমরা জানি এমআরপি ও ভিএমপি রেখা প্রথমে ডান দিকে ঊর্ধ্বগামী, এরপরে ডান দিকে কি হয়? নিম্নগামী হয়। এই দেখো, এটা হচ্ছে এমআরপি রেখা। আমরা জানি ভিএমপি রেখার অবস্থানটা কার উপরে হয়? এমআরপি রেখার উপরে হয়। কার অবস্থানটা? ভিএমপি রেখার অবস্থানটা এমআরপি রেখার উপরে হয়।
তাহলে আমি যদি চিত্র আঁকার কৌশল যদি জানি, এএফসি রেখা এমএফসি রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয় এবং এমএফসি রেখার অবস্থানটা এফসি রেখার উপরে হয়, মনোপসনি মার্কেটে চিত্র আঁকা হয়ে গেল। এমআরপিএম ভিএমপি রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হলো, শেষ পর্যন্ত ডান দিকে নিম্নগামী হয়, ভিএমপি রেখার অবস্থান এমআরপি রেখার উপর হয়, চিত্র আঁকা হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? উপাদান বাজারের ভারসাম্য বিন্দুটা বের করতে হবে। ভারসাম্যের শর্তটা কি? আমরা জানি ভারসাম্যের শর্ত হচ্ছে এমআরপি সমান এমএফসি, অনেকবার ব্যাখ্যা করেছি। হ্যাঁ, এটা প্রয়োজনীয় শর্ত। এমআরপি আর এমএফসি সমান। তাহলে এমআরপি আর এমএফসি কোথায় সমান হয়? যেখানে এমআরপি রেখা আর এমএফসি রেখা পরস্পর কি করে ছেদ করে। আমরা জানি দুটো রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে দুটো রেখার মান কি হয়? সমান হয়। যেমন আমরা মার্কেট মডেলে যখন ভারসাম্য দাম আর পরিমাণ বের করতে চেয়েছিলাম, তখন আমরা দেখেছি চাহিদা এবং যোগান রেখা কোথায় ছেদ করে। যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে চাহিদার যোগান কি হয়? সমান হয়। একইভাবে এই এমআরপি আর এমএফসি রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে তাদের মান সমান হবে। এমআরপি রেখাটা খুঁজে বের করে এইটা, আর এমএফসি রেখা এইটা, এই দুইজন কোথায় ছেদ করেছে? এই যে পেয়ে গেছে, এই বিন্দুতে ছেদ করেছে, এই ই1 বিন্দুতে ছেদ করেছে। কে ছেদ করেছে? এমআরপি রেখা আর এমএফসি রেখা ই1 বিন্দুতে ছেদ করেছে। অতএব উপকরণ বাজারে ভারসাম্য নির্ধারিত হয় ই1 বিন্দুতে, যেখানে শ্রম নিয়োগের পরিমাণ হচ্ছে OL1। শ্রম নিয়োগের পরিমাণ হচ্ছে OL1। একটু অপেক্ষা করতে হবে, একটু তাড়াতাড়ি কথাটা বলে ফেলেছি। ই1 বিন্দুতে তো প্রয়োজনীয় শর্ত ফিল আপ হয়েছে, পর্যাপ্ত শর্ত ফিল আপ হয়েছে কিনা দেখতে হবে। পর্যাপ্ত শর্তটা কি? এই এমআরপি রেখার চেয়ে এমএফসি রেখার ঢালটা বেশি হতে হবে। তো ই1 বিন্দুতে এমআরপি রেখাটা ডান দিকে নিম্নগামী, দেখো তো ডান দিকে নিম্নগামী, এমআরপি রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক, আর এমএফসি রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। এমআরপি রেখা ডান দিকে নিম্নগামী, ঢাল ঋণাত্মক, এমএফসি রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, ঢাল ধনাত্মক। এখন তুমি বলো তো মাইনাস মান বড় হবে না প্লাস মান বড় হবে? এখানে 1 না 0.5 এটা জানার দরকার নেই, জেনেছি মাইনাস, এইটা প্লাস। তাহলে প্লাস মানটা বড় হবে এবং এমএফসি রেখা ঢালটা বেশি হবে ই1 বিন্দুতে। তাহলে ভারসাম্যের প্রয়োজন এবং পর্যাপ্ত শর্ত পূরণ হওয়ার কারণে ই1 বিন্দুতে ভারসাম্য নিয়োগ নির্ধারিত হয়, যেখানে শ্রম নিয়োগের পরিমাণ হচ্ছে OL1। আমরা জানি মজুরি নির্ধারিত হয় কোন রেখা অনুযায়ী? এমএফসি রেখা অনুযায়ী। জি না, মজুরি নির্ধারিত হয় কোন রেখা অনুযায়ী? এএফসি রেখা অনুযায়ী। একজন বলবে না তো স্যার, আমরা তো জানি মজুরি নির্ধারিত হয় ভিএমপি অনুযায়ী। জি না, ভিএমপি অনুযায়ী মজুরি দেয়া উচিত। কি বলেছি? বিএমপি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট অনুযায়ী মজুরি দেয়া উচিত। আমি উচিত বলেছি, কিন্তু সমাজে যেটা দেয়া উচিত সেটা কি সবসময় হয় কার্যকর হয়? সবসময় কার্যকর হয় না। বাস্তবে মজুরি প্রদান করা হয় এএফসির সমান। এই জন্য মজুরিটা আমরা এএফসি রেখা অনুযায়ী বের করি। তাহলে দেখো তো OL1 নিয়োগে আমার এএফসিটা কত? এই যে পেয়ে গেছে এএফসিটা কত, এই যে E0L1। কারণ এএফসি বের করতে হবে কোন রেখা অনুযায়ী? এএফসি রেখা অনুযায়ী। OL1 নিয়োগে এএফসি হচ্ছে E0L1। এর মানে মজুরি হচ্ছে কত? E0L1। E0L1 যে কথা, মজুরি OW0 একই কথা। E0L1 যে কথা, মজুরি OW0 একই কথা। আচ্ছা, মজুরি দেওয়া উচিত কত? মজুরি দেওয়া উচিত ভিএমপি এর সমান। তাহলে আমাকে দেখতে হবে একজন OL1 পরিমাণ শ্রমিক নিয়োগ প্রদান করলে ভিএমপিটা কত হয়। তো ভিএমপিটা কত হয়? ভিএমপি রেখা অনুযায়ী বের করতে হবে। ঠিক আছে, ভিএমপিটা কত হয় সেটা বিএমপি রেখা অনুযায়ী বের করতে হবে। এই যে বিএমপি রেখাটা উপরে, তাহলে আমি এই আস্তে আস্তে উপরের দিকে যাই, উপরের দিকে যাই, এই যে আমি উপরের দিকে গেলাম। ভালো করে লক্ষ্য করো, এই E2 বিন্দুতে ভিএমপি রেখার, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট রেখার E2 বিন্দুতে
অনুযায়ী মজুরি E2L1 পরিমাণ দেয়া উচিত ছিল E2L1। এই E2L1 যে কথা OW2 একই কথা। তাহলে মজুরি দেয়া উচিত ছিল কতটুকু পরিমাণ? মজুরি দেয়া উচিত ছিল OW2 পরিমাণ, কিন্তু দেয়া হয়েছে কত? OW0। তাহলে এক্সপ্লয়টেশন হচ্ছে কত? W0 W2। এক্সপ্লয়টেশন কত? শোষণটা কত? W0 W2। ঠিক আছে, আমি কি করলাম? এই E1 থেকে একটা রেখা এদিকে আমি টানলাম, টেনে নাম দিলাম OW1। এখন লক্ষ্য করো যে আমাদের যে আলোচনা, যেখানে দ্রব্য বাজারে হচ্ছে মনোপলি এবং উপকরণ বাজারে হচ্ছে মনোপসনি, সেক্ষেত্রে আমরা দেখেছি ভারসাম্য নিয়োগ নির্ধারিত হয়েছে E1 বিন্দুতে, ভারসাম্য অর্জিত হয়েছে, নিয়োগ নির্ধারিত হয়েছে OL1। শ্রমের মজুরি AFC রেখার E0 বিন্দুতে OW0 নির্ধারিত হয়েছে। শ্রমের মজুরি দেওয়া উচিত ছিল ভিপি রেখার E2 বিন্দুতে OW2 পরিমাণ, বাস্তবে দেওয়া আছে OW0। অতএব আমার শ্রম শোষণের পরিমাণ হচ্ছে W0 W2। একেবারে ক্লিয়ার, W0 W2। একটু লক্ষ্য করো, এই W0 W2 দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে W0 W1। W0 W1, এই W0 W2 কয়টা অংশে বিভক্ত? দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে W0 W1, আর একটা হচ্ছে W1 W2, আর একটা হচ্ছে কত? W1 W2। যে শ্রম শোষণ হয়েছে W0 W2, শ্রমিককে শোষণ করা হয়েছে, এটি দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে W0 W1, আর একটা হচ্ছে W1 W2। W0 W1 W1 W2। এখন দেখো, এই W0 W1 মানে কি? E1 E0। এটা সৃষ্টি হয়েছে কার কারণে? AFC এবং AFC রেখার পার্থক্যের কারণে। কথাটা আবার বলছি, ভালো করে লক্ষ্য করো যে শ্রম শোষণ W0 W1 মানে এই W0 W1 যে কথা, E1 E0 একই কথা। এটা সৃষ্টি হয়েছে MFC আর AFC রেখার পার্থক্যের কারণে। আমি তোমাদেরকে প্রশ্ন করছি, AFC আর MFC রেখার পার্থক্য কেন হয়? AFC এবং MFC রেখার পার্থক্য হয় উপকরণ বাজারে মনোপসনি থাকার কারণে। উপকরণ বাজারে মনোপসনি থাকার কারণে, যেহেতু এই পার্থক্যটা সৃষ্টি হয়েছে AFC আর MFC এর ভিতরে উপকরণ বাজারে মনোপসনি থাকার কারণে, এই জন্য এটাকে বলা হয় মনোপসনিস্টিক এক্সপ্লয়টেশন। এটাকে বলা হয় মনোপসনিস্টিক এক্সপ্লয়টেশন W.W1 কে। আশা করি বুঝতে পেরেছ। আবার দেখো W1 W2, এই W1 W2 এই এক্সপ্লয়টেশন মানে শোষণটা যে কথা, E1 E2 একই কথা। এই E1 E2 এক্সপ্লয়টেশনটা সৃষ্টি হয়েছে কেন? MRP আর VMP রেখার পার্থক্যের কারণে। এই E1 E2 এক্সপ্লয়টেশনটা আমি দেখো হাত দিয়ে দেখাচ্ছি। E1 E2 এক্সপ্লয়টেশনটা সৃষ্টি হয়েছে MRP আর VMP এর পার্থক্যের কারণে। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, এই MRP আর VMP রেখার পার্থক্যটা কেন হয়েছে? এই MRP আর VMP রেখার পার্থক্য হয়েছে দ্রব্য বাজারে মনোপলি থাকার কারণে। দ্রব্য বাজারে মনোপলি থাকার কারণে এই MRP আর VMP রেখার ভিতরে পার্থক্য সৃষ্টি হয়েছে। অতএব এই পার্থক্য যেহেতু E1 E2 বা W1 W2 দ্রব্য বাজারে মনোপলি থাকার কারণে হয়েছে, এই জন্য এই শোষণটাকে আমরা বলি মনোপলিস্টিক এক্সপ্লয়টেশন। কি বলি আমরা? মনোপলিস্টিক। মনোপলিস্টিক এক্সপ্লয়টেশন। এখানে জায়গা হয়নি। মনোপলিস্টিক এক্সপ্লয়টেশন, এটা হচ্ছে মনোপসনিস্টিক এক্সপ্লয়টেশন। অর্থাৎ এই শ্রম শোষণটা হচ্ছে উপকরণ বাজারে মনোপসনির কারণে, আর এই শ্রম শোষণটা হচ্ছে দ্রব্য বাজারে মনোপলির কারণে, এবং এই দুইটা যোগ হয়ে মোট এক্সপ্লয়টেশন হচ্ছে W0 W2।
অতএব প্রিয় শিক্ষার্থীরা একটা কথা মনে রাখবে, কখন উপকরণ বাজারে সবচেয়ে বেশি শোষণ হয়? যখন উপকরণ বাজারে একই সাথে মনপসনি এবং মনোপলি, যখন উপকরণ বাজারে মনপসনি এবং দ্রব্য বাজারে মনোপলি বিদ্যমান থাকে, তখন কিন্তু উপকরণ শোষণ সবচেয়ে বেশি হয়। আবারও বলছি, উপকরণ শোষণ সবচেয়ে বেশি হয় কখন? যখন উপকরণ বাজারে মনপসনি এবং দ্রব্য বাজারে মনোপলি থাকে, কারণ তখন দুটো শোষণ যোগ হয়ে এই শোষণটা W0 W2 নির্ধারিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি একটু বাজার চেঞ্জ করি। উপাদান বাজারে পূর্ণ প্রতিযোগিতা ধরি। আমি উপাদান বাজারে পূর্ণ প্রতিযোগিতা ধরি, ঠিক আছে? উপাদান বাজারে পূর্ণ প্রতিযোগিতা, দ্রব্য বাজারও পূর্ণ প্রতিযোগিতা ধরছি। আমি এখন একটু আরেকটা প্রশ্নের আনসার দেব। তোমাকে বলতে পারি উপাদান বাজারে পূর্ণ প্রতিযোগিতা, আর দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা। অর্থাৎ তোমাকে প্রশ্ন করতে পারে যে উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা, দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা হলে উপকরণের শোষণ বা শ্রম শোষণ নিয়ে কি করো, আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে দেখিয়েছি যে উপকরণ বাজার পূর্ণ প্রতিযোগিতা, দ্রব্য বাজারে অপূর্ণ প্রতিযোগিতা বা মনোপলি শ্রম শোষণ আছে। আবার দেখিয়েছি উপকরণ বাজারে মনপসনি আর দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা, তাও শ্রম শোষণ আছে। আজকে একটু আগে দেখালাম যে উপকরণ বাজারে মনপসনি, দ্রব্য বাজারে মনোপলি এক্সপ্লয়টেশন সবচেয়ে বেশি। আর এখন হচ্ছে উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা, দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা, এক্সপ্লয়টেশন হবে না। অর্থাৎ উপকরণ শোষণ বা শ্রম শোষণ কখন সম্ভব হবে না, এই প্রশ্ন যদি করে, তখন আমি বলবো যদি উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা এবং দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা, অর্থাৎ উভয় বাজারে যখন একসাথে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে, তখন কিন্তু উপকরণ শোষণ সম্ভব হবে না। তখন কিন্তু উপকরণের মজুরি বা উপকরণের মূল্য যাই বলি না কেন, তা কার সমান হবে? VMP এর সমান হবে। একটা চিত্র আঁকলে একেবারেই কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে এবং একেবারে সহজ। এই জন্য এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই। মুখস্থ করতে গেলে মাইক্রো ইকোনমিক্স আমাদের জন্য কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এগুলো মুখস্থের কিছুই নাই, একেবারে সহজ। আমি দেখাচ্ছি। প্রথমে আসো, এখানে চিত্র কয়টা রেখা আঁকতে হবে? আমি বলেছি উপাদান বাজারে পূর্ণ প্রতিযোগিতা। তাহলে উপাদান বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা হয়, তাহলে আমরা জানি মজুরি, গড় উপাদান খরচ AFC, প্রান্তিক উপাদান খরচ MFC, এই তিনটা পরস্পর কি হয়, সমান হয়, পরস্পর সমান হয়। আর W = AFC = MFC। যেহেতু এই তিনটা একই হয়, এই জন্য এই তিনটার জন্য একটা রেখা হয়। এই তিনটার জন্য কয়টা রেখা হয়? একটা রেখা হয়। এই তিনটার মান একই হয়, এই তিনটার জন্য একটা রেখা হয় এবং সেই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। সেই রেখাটা কি হয়? ভূমি অক্ষের সমান্তরাল। প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে আমার W = AFC = MFC রেখা। এটা ভূমি অক্ষের সমান্তরাল। এই একটাই রেখাকে প্রয়োজনে মজুরি রেখা বলতে পারি, প্রয়োজনে AFC রেখা বলতে পারি, প্রয়োজনে MFC রেখা বলতে পারি। ক্লিয়ার? যখন MRPর সাথে MFC তুলনা করব, তখন রেখাটাকে MFC হিসাবে কি করব, ধরে নেব। আচ্ছা, এরপরে দেখো যে যেহেতু দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা, সেহেতু আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে MRP আর VMP সমান হয়। অতএব এই MRP আর VMP একটা রেখা হবে। MRP আর VMP যেহেতু সমান হয়, অতএব এই MRP আর VMP কয়টা রেখা হবে? একটা রেখা হবে। এই দেখো আমার MRP রেখা, এইটাই আমার কি, VMP রেখা। ক্লিয়ার? তো এখন দেখো তো ভারসাম্য হবে কোন জায়গাতে? MRP আর MFC সমান হলে।
মানে এমআরপি আর এমএফসি রেখা যে বিন্দুতে কি করবে, ছেদ করবে, এই E1 বিন্দুতে কি হয়েছে, ভারসাম্য প্রয়োজনীয় শর্ত ফিল আপ হয়েছে। এমআরপি রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণে ঢাল ঋণাত্মক, এমএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হওয়ার কারণে ঢাল 0। লক্ষ্য করো, এমএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হওয়ার কারণে ঢাল 0। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে মাইনাসের মানটা বড় না 0? মনে করে এখানে -2 এসেছে আর এখানে 0 এসেছে, হ্যাঁ, তাহলে -2 বড় না 0 বড়? ডেফিনেটলি 0 বড়। এর মানে কি, এর মানে হচ্ছে এমএফসি রেখার ঢাল বেশি। অতএব E1 বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পূরণ হয়েছে, অর্থাৎ এখানে ভারসাম্য নিয়োগ নির্ধারিত হবে। ভারসাম্য নিয়োগের পরিমাণ হচ্ছে OL1 এবং মজুরি নির্ধারিত হবে এফসি রেখা অনুযায়ী E1 L1 বা OW1। তাহলে মজুরি কত নির্ধারিত হয়েছে? মজুরি নির্ধারিত হয়েছে OW1। এখন আমার মজুরি কত দেওয়া উচিত? আমরা জানি বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব অনুযায়ী একটা উপকরণের ওয়েজ মানে মজুরি হওয়া উচিত তার ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট অর্থাৎ বিএমপি এর সমান। তাহলে বিএমপি রেখা অনুযায়ী মজুরিটা কত দেওয়া উচিত বের করতে হবে। এই যে বিএমপি রেখা, তো এই যে বিএমপি রেখা অনুযায়ী OL1 শ্রমিক নিয়োগে E1 L1 মজুরি দেওয়া উচিত, মানে E1 L1 যে কথা OW1 একই কথা। তাহলে বিএমপি অনুযায়ী মজুরি দেওয়া উচিত OW1। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা এবং দ্রব্য বাজারেও যদি পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে, তাহলে একজন শ্রমিকের যে মজুরি নির্ধারিত হয় সেই মজুরিটা বিএমপি অনুযায়ী যে মজুরি দেওয়া উচিত ছিল তার সমান হয়। অর্থাৎ এখানে কোনো উপকরণ শোষণ হয় না, এখানে কোনো শ্রম শোষণ হয় না। তাহলে যদি আমাকে প্রশ্ন করে কোন বাজারে শ্রম শোষণ হয় না, আমি আনসার দেব উপকরণ এবং দ্রব্য বাজারে যদি একই সাথে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে, তাহলে সেখানে উপকরণ শোষণ অথবা শ্রম শোষণ যাই বলি না কেন তা সংগঠিত হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমার কয় নাম্বার ক্লাস? লেকচারের 7 নাম্বার ক্লাস। তোমরা ইউটিউবে যেখানে ভিডিও দেখছো তার ডেসক্রিপশনে কিন্তু আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। এই লিঙ্ক থেকেও তোমরা প্লে লিস্টে কি করতে পারো, যেতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউবে কমেন্ট না করে, ওখানে প্রশ্নটা না করে মেসেঞ্জারে কি করবে, প্রশ্ন করবে। তখন যদি এটার আনসার যদি 2-1 মিনিটে ভয়েস মেলে দেওয়া যায়, তাহলে ভয়েস মেলে কি করব, দিয়ে দেবো। অথবা যদি মনে করি এটার উপর একটা ক্লাস নেওয়া দরকার, ক্লাস কি করব, দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।